এবার বক্তব্য রাখবেন প্রখ্যাত কথা সাহিত্যিক আবুল বাশার মহাশয়। মাননীয় মুখ্যমন্ত্রী, শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমার বন্ধুরা এবং যারা অধ্যাপক রয়েছেন আর প্রশাসনের ব্যক্তি যারা রয়েছেন, ব্যক্তিত্ব, সকলকে আমি শ্রদ্ধা জানাই। আর এখানে যারা যোগ্য মেধাবী শিক্ষকরা এসেছেন, এখানে বঞ্চিত যারা আজকে, তাদের সঙ্গে আমি একেবারেই সহমত যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা একটা অন্ধ গলিতে ঢুকে পড়েছে। এটা একটা প্রহসনে পরিণত হয়েছে। এদের উপরে আর আস্থা রাখা যাচ্ছে না এবং বাঙালিকে একটা মহা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এ সমস্ত গভীর ষড়যন্ত্রের ব্যাপার, এর পিছনে রাজনীতি আছে, অত্যন্ত সংকীর্ণ দলীয় রাজনীতি আছে। আমাদের মুখ্যমন্ত্রী একটা কথা বলেন যে ধর্ম যার যার তার তার, কিন্তু ধর্মকে ঘিরে যে উৎসব সেটা সবার। তেমনি আমি সেই সুরেই বলবো যে দল দলেরই, কিন্তু মুখ্যমন্ত্রী সবার। অতএব চাইতে আইনের ভাষায় আছে, যার যা নেই সে তা দিতে পারে না, তার কাছে চাইতে হবে যিনি দিতে পারেন। এটা একটা লাতিন পরিভাষা আছে আইনের, নিমোদাত কুইনেন হাবাত, যার যা নেই সে তা দিতে পারে না। অতএব মুখ্যমন্ত্রীর কাছে চাইতে হবে। তিনিই আজকে পুলিশেরও মানবিক মুখ তৈরি করে দিয়েছেন, আমাদের বুকে হৃদয় দিয়েছেন বাঙালির। তিনিই ব্যবস্থা করবেন। এ ব্যাপারে আমার 100% আস্থা রয়েছে। তাকে যেন সারা জীবন আমি শ্রদ্ধা করে যেতে পারি। নমস্কার। ধন্যবাদ স্যারকে। এবার বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি সুবোধ সরকার মহাশয়। আমি জানি আপনারা কার কথা শুনতে চাইছেন, তিনি এসে কথা বলবেন। আমি 2 মিনিটে একটি ছোট্ট কথা আপনাদের বলি। দু মিনিটের একটি লিখিত অংশ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আমরা আজ তাকিয়ে আছি। তিনি সেই অভিভাবক যিনি আপনাদের দিশা দেখাতে পারেন, যে দিশা একই সঙ্গে মানবিক এবং আইনানুগ হয়ে এই ক্রান্তিকালে বাতিঘর হয়ে উঠবে। আপনাদের চোখের জল আমাদের সবার চোখকে সিক্ত করে চলেছে। আপনাদের হাহাকার আমাদের বিদীর্ণ করে চলেছে। আমরা ঘুমোতে পারছি না।
অন্যদিকে কিছু হিংস্র মানুষ বাংলাকে বিপদে ফেলে আপনাদের পথে বসিয়ে বাংলার সম্মান ভুলুণ্ঠিত করে আজ উল্লসিত। বাংলার মুখ কালো করাই তাদের জীবিকা। আজ আমাদের সেই দিন যখন চোখ মুছে মাথা তুলে ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়াতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ভারতবর্ষের শ্রেষ্ঠ মানবিক মুখ্যমন্ত্রী। তার প্রমাণ কন্যাশ্রী থেকে লক্ষ্মী ভাণ্ডার পর্যন্ত পরিব্যাপ্ত হয়ে আছে। আপনার মানবিকতাই হলো সেই সুপ্রিম কোর্ট যা আমাদের সবার চোখের জল মুছিয়ে দিতে পারবে। নমস্কার, ধন্যবাদ। বুদ্ধিজীবী প্রথমে যার বক্তব্য শুনলেন উনি হচ্ছেন আবুল বাশার। উনি এক বুদ্ধিজীবী, সাহিত্যিক বলে বলা হয়ে থাকে। আর ইনি এক বুদ্ধিজীবী কবি সুবোধ সরকার যে বক্তব্যটা রেখেছেন সেটাও লিখে নিয়ে এসছেন। দর্শক বলুন আপনারা কি বলবেন। আবুল বাশার তো আবার শেষে বললেন যে আমি যেন সারা জীবন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যেতে পারি, সারা জীবন যেন উনি মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যেতে পারেন, এটা ওনার অঙ্গীকার। কিন্তু উনি তার আগে যে কথাগুলো বললেন যে বিচার ব্যবস্থা একটা অন্ধ গলির মধ্যে ঢুকে পড়েছে, এই কথাটার মাধ্যমে সুপ্রিম কোর্টকে কতটা ছোট করা হলো দর্শক বলুন তো। সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে, তার আগে কলকাতা হাইকোর্ট একটা অর্ডার করেছিল। রাজ্য সরকার শুধু খেলে গেছে, নোংরামও করে গেছে অযোগ্যদেরকে বাঁচানোর জন্য। তো সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে, আর আবুল বাশার বলছেন যে বিচার ব্যবস্থা একটা অন্ধ গলির মধ্যে ঢুকে পড়েছে। তারপরে বললেন বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আবার পলিটিক্যাল ইন্ধন, কত সব বড় বড় কথা বলেছেন। একজন দেশের মানুষ, নাগরিক যদি হয়ে থাকেন, তো তার কাছে সুপ্রিম কোর্টের কোনো সম্মান নেই। সুপ্রিম কোর্ট একটা অর্ডার করেছে, তাও কি প্রথম অর্ডারটা সুপ্রিম কোর্ট করছে না, কোর্ট অর্ডার তো অলরেডি কলকাতা হাইকোর্টই করেছিল, সেটাকে রিভিউ করে ওটাকে মান্যতা দিয়েছে। আর ওই হিয়ারিং পর্ব হয়েছে এবং রাজ্য সরকারের যে নোংরামো সেটাও তারা সুপ্রিম কোর্ট বুঝতে পেরেছে যে এরা দুর্নীতি দমন করতে চায় না, অযোগ্যদেরকে আলাদা করতে চায় না, অযোগ্যদেরকে রেখে দিতে চায়, সেই জন্য পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তো তার জন্য বলা হচ্ছে বিচার ব্যবস্থা অন্ধ গলির মধ্যে ঢুকে পড়েছে। তো আপনি হয়ে যান না বিচারপতি, কত আপনার চোখ, চারটে চোখ নিয়ে বসে আছেন। আর এই রকম দালালি, একটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারলেন যখন ইনারা বক্তব্য রাখছিলেন, যারা ওখানে বসেছিলেন চেয়ারে বা গ্যালারিতে, তারা কিন্তু কেউ পছন্দ করছিলেন না ইনাদের বক্তব্য। আওয়াজটা শুনছিলেন তো, যে আওয়াজটা তারা দিচ্ছিলেন, কতটা নির্লজ্জ হলে ওনারা তারপরেও মাইকের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখেন। চারিদিক থেকে আওয়াজ আসছিল, আপনার বক্তব্য শুনবো না, আওয়াজটা যেভাবে আসছিল এটা ক্লিয়ার ছিল যে ওনাদের বক্তব্য তারা কেউ শুনতে চাইছিলেন না। হাঁটুন, আপনাদের বক্তব্য কেউ শুনতে আসেনি, মুখ্যমন্ত্রী কি বলছেন শুনবো, ওনারা বক্তব্য দিয়ে যাচ্ছেন। না আরও কিছু প্ল্যান ছিল কি না আরও অনেকের বক্তব্য শোনানোর, কারণ এত পরিষ্কার এইসব লোকজনদেরকে আনা হয়েছে মুখ্যমন্ত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য, প্রশংসা করার জন্য। এমন মানবিক মুখ্যমন্ত্রী কোথাও নেই। আবার সুবোধ সরকার তো একেবারে কি কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার বলতে শুরু করে দিয়েছে, কন্যাশ্রী না কি বললেন না, বিজ্ঞাপন দেওয়ার জন্য এই লোকগুলোকে আনা হয়েছে। বুদ্ধিজীবী, কত বুদ্ধি, ঘাড়ে বুদ্ধি, মাথায় বুদ্ধি, পায়ে বুদ্ধি, কত বুদ্ধি। ওটাই সন্তুষ্ট করে কি করে নিজেদের সন্তুষ্টি পূরণ করা যায়, এটাই তো বুদ্ধি আমার যেটা কোথাও মনে হচ্ছে। তো কতটা নির্লজ্জ হলে, আজকে তো অপমানিত হয়েছেন কার্যত। যখন ওনারা বক্তব্য রাখছেন চারিদিকে আওয়াজ উঠছে, আপনার বক্তব্য শুনবো না, ছাড়ুন আপনাদের ফুটানি। আর যখনই মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলছেন তখনই একটা আওয়াজ উঠেছে ওখানে তো কিছু মানুষ তো গেছেন, কিছু তো দালাল ঢুকেছেন, সে ছেড়ে দিন, কিন্তু কিছু মানুষ তো সত্যিই তারা বুঝছেন যে কি হয়েছে। আজকে এই সমস্যার সমাধান হতো না যদি প্রথম থেকে এই যোগ্য অযোগ্যকে আলাদা করে দেওয়া হতো।
সমাধান হতো না। মুখ্যমন্ত্রী আজকেও একটা কথা বলেছেন প্রথম দিকে, নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে শুনে থাকবেন। উনি বলেছেন যে এটা কোনো বিচার হয় না, বিচারে 1000 জন ছাড়া পেতে পারেন, কিন্তু একজন মানে যার অপরাধ নেই তাকে কোনো শাস্তি দেওয়া যায় না। মানে অপরাধী 1000 জন মানে ছাড়া যেতে পারে, কিন্তু নিরপরাধ কেউ একজন যার অপরাধ নেই, এরকম কোনো একজনেরও শাস্তি হওয়াটা কাম্য না। বুঝতে পারছেন তো? মানে যারা অপরাধী তারা 1000 জন ছাড়া পেতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যাদের কোনো অপরাধ নেই তাদের একজনও না শাস্তি পান সেটা দেখতে হবে। এটা হচ্ছে বিচার ব্যবস্থার নিয়ম। তো তার মানে কি? তার মানে ওনারা এটাই চেয়েছিলেন যে আমরা যারা সব অযোগ্য তাদেরকে রেখে দেবো, আর কোর্ট তো অযোগ্যদের জন্য একজন যোগ্যরও তো চাকরি খেতে পারবে না, মানে চাকরি খেতে পারবে না, চাকরি বাতিল করতে পারবে না। তাহলে ওই তালে সব আমাদের বাঁচিয়ে নেব, আর আমরা এদিকে বলবো ডকুমেন্ট নেই, অনেক দিনকার ব্যাপার, পুরনো ব্যাপার, সব ওএমআর শিট সব নষ্ট করে দিয়েছে। তো ফান্ডা ওটাই ছিল যে যেহেতু কোর্ট পারবে না যারা মানে যোগ্য তাদের কাউকে বাদ দিতে, অযোগ্যদেরকে আলাদা করতে যদি না পারা যায়, তো অন্তত অযোগ্যদের জন্য যোগ্যদের তারা তো শাস্তি দিতে পারবে না, ফলে সবাইকে মিশিয়ে রেখে দিলে কারো চাকরি যাবে না। এটা ভাবা হয়েছিল, এই নোংরামিটা করা হয়েছিল। তো এখন কোর্ট করে দিয়েছে, কি করবে, বাধ্য হয়ে করেছে। হ্যাঁ, অনেকের ক্ষতি হয়েছে, যারা যোগ্য তাদের ক্ষতি হয়েছে, সেটা আমরা কোনো চাই না, কিন্তু আর তো কোনো অপশান ছিল না এই নোংরামিটা বন্ধ করার জন্য। আর তো কোনো অপশান ছিল না। এখন তো খাবি খাচ্ছে, তখন তো ড্যাংড্যাং করতো, কি সবার চাকরি তো বাঁচিয়ে দিলাম, ড্যাংড্যাং করতো, তো পুরো সরকারটা ড্যাংড্যাং করতো, উনিও ড্যাংড্যাং করতেন। তো মেন মানে যিনি বা যাদের জন্য আজকে যোগ্যরা পথে বসেছেন, আবার তার হয়ে প্রশংসা করতে এসছেন আবুল বাশার। বলছেন যার কাছে কিছু পাওয়া যায় তার কাছেই চাও, অন্য কারোর কাছে কেন চাইবেন, চাইলে তো পাবেন না। মানে মুখ্যমন্ত্রীকে কীভাবে প্রশংসা করছেন? ওনার কাছে চাইলেই পাওয়া যায়। কি চাইলে পাওয়া যায়? যত দুর্নীতি, অনিয়ম, বেনিয়মে পাইয়ে দেওয়া, যেগুলো একটা সময় পরে মুখ থুবড়ে গিয়ে পড়ে যাবে। এই যে মুখ্যমন্ত্রী আজকে এত আশ্বাস দিয়েছেন, আমি জানি না যারা চাকরিহারা হয়েছেন তারা কতটা বিশ্বাস করতে পেরেছেন, বিশেষ করে যোগ্যরা। আবার বিপদে পড়তে হবে, কারণ এনার যে যুক্তি, যে পরামর্শ বা যে ভাবনা, একটাও তো বৈধ না। উনি বলছেন আমার প্ল্যান A B C D Z পর্যন্ত কি ভাবা রয়েছে। আরে এত কেন ভাবতে হবে জেড পর্যন্ত? আপনি নিয়মে চাকরি করবেন, একটাই তো পন্থা হবে, প্ল্যান A B C D করে Z পর্যন্ত কেন তো ভেবে রাখতে হবে? তার মানে আপনার মধ্যে দুর্বলতা আছে, অনিয়ম বেনিয়ম আছে, একটাই বিপদে পড়লে অন্য রাস্তা দেখব। তারপরে আপনি স্বচ্ছ না, ফ্রেশ না, স্বচ্ছ না। তো যখন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে সরকারটা এইরকম, মুখ্যমন্ত্রী এইরকম, আর তার প্রশংসা করতে বুদ্ধিজীবীরা রাস্তাতে নেমে পড়েছেন, কোনো খেদে কাজ নেই। লজ্জা লাগলো না আজকে এই প্রোগ্রামটাতে আসতে? অন্য সময় এসেছেন, তেল দিয়েছেন, ঠিক আছে, মিনিমাম বুদ্ধি থাকলে, সত্যিকার সৎ বুদ্ধি থাকলে আপনাদের আজকের এই প্রোগ্রামে আসা উচিত ছিল। আবার এসেছেন আবার প্রশংসা করছেন, যেখানে সবাই জানেন যে এই মুখ্যমন্ত্রীর জন্য আজকে এই বিপদটা নেমে এসছে যোগ্যদের কাছে। আপনারা আবার সেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন, আর সেই সঙ্গে কোর্টের মানে এইরকম কোর্ট সম্পর্কে বলছেন। আপনারা বুদ্ধিজীবী, ভাতাজীবী সব। কেন আপনাদেরকে লোকজন বলবেন না বলুন তো যে দালাল আপনারা? আপনাদের মধ্যে সত্যি করে সততা আছে? কোনো সততা আছে থাকলে এইসব কথাগুলো বলতে পারতেন। এখনও মুখ্যমন্ত্রীর প্রশংসা করে ওনার ইমেজ পরিষ্কার করছেন, যেটা নোংরাতে লেপে যাচ্ছে তা হয়ে গেছে। কতটা নির্লজ্জ হলে এই সবগুলো করতে পারেন? দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।